বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে গতদিনের যে পাটিগণিতের সংখ্যার ধারণার বিষয়ে আলোচনা করা হয়েছিল, আজকে তার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং যে টপিকটা বুঝতে পারবেন না অবভিয়াসলি কমেন্টে প্রশ্ন করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক। আর এই প্রশ্নগুলো কিন্তু খাদ্য অধিদপ্তরের জন্য মেনলি, যেটা 29 তারিখে পরীক্ষা আছে। তো এই পরীক্ষাটার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আশা করি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথম প্রশ্নটা দেখেন হচ্ছে 90 এবং 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, মৌলিক সংখ্যা কয়টি, তাই না? তাহলে মৌলিক সংখ্যা কি? এটা তো হয়তো আমরা জানি যে একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কত বলছিলাম আমি গতদিন? এটা বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি আছে। তো তার ভিতরে এখানে বলেছে 90 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? তো 90 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে টোটাল আছে একটি। 90 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি। সেটা কোনটা? সেটা হচ্ছে 97। আচ্ছা, তারপরে আমার দ্বিতীয় প্রশ্নটা যে 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা দেখেন, এখানে কিন্তু সংখ্যা আছে কি, 4টা অঙ্ক রয়েছে, যে 0, 1, 2, 3। এই 4টা অঙ্ক দ্বারা আমরা ফার্স্টে কি বৃহত্তম সংখ্যা গঠন করব, তারপরে কি করব, একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। তো আমরা জানি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হলে কি আমাদের সবচেয়ে বড় যেটা সেটা আগে লিখতে হবে, তারপরে তার ছোট, দেন তারপরে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে এভাবে সাজিয়ে নেব। তাহলে এটা কি হয়ে গেল? এই 4 অঙ্ক দ্বারা গঠিত একটা বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হয় কি, ছোট থেকে বড়। কিন্তু দেখেন এখানে সবচেয়ে ছোট আছে কি, 0। আমি যদি 0টাকে সবার আগে দিয়ে দিই তাহলে কিন্তু এইখানে কি 0 ভ্যালুলেস হয়ে পড়বে, অর্থাৎ 0-এর কোনো মান থাকবে না। এই জন্য কি আমরা 0-এর পরে যেটা ছোট সেটা আমরা আগে লিখব। সেখানে 0-এর পরে ছোট কি আছে, মানে 0-এর চেয়ে একটু বড় 1 আছে, তারপরে 0 দিব। তাহলে 1, 0, তারপরে আছে 2, 3। তাহলে এদের বলেছে কি 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে আমরা এখানে একটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিই। এটা বিয়োগ করলে অ্যান্সার আসবে 7, 8, 1, 2। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় বিয়োগফল। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্নটা দেখেন, 91, 101, 117 এবং 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তা আশা করি এই প্রশ্নটা আপনারা পারবেন, যে একের চেয়ে বড় যে সংখ্যা, একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখেন তো এখানে কোন সংখ্যাটি শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য? তো আপনারা আশা করি এটা যদি বিভাজ্যতা নির্ণয় করেন তাহলে এখানে পাবেন কি 101।
তো আমাদের এখানকার উত্তর হবে 101 মৌলিক সংখ্যা। 101 মৌলিক সংখ্যা। আমরা যদি এটা একটু নির্ণয় করে দেখি, হ্যাঁ, এই যেভাবে আমরা করতে পারেন 91, 7, 13, 91, জানি না এটা। তারপরে দেখেন বাকি কি আছে, 117, এটা হচ্ছে 3 গুণ 39 করলে 117 হয়। তারপর হচ্ছে আপনার 123 হচ্ছে 3 গুণ 41 করলে 123। তো বাকিগুলো কি, সবই অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 101 যেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্নটা দেখেন, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 119, শেষ সংখ্যাটি কত? আচ্ছা, বলছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, কি বলছে, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 219। তাহলে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা আমরা জানি। দেখেন, আমি যদি মনে করেন একটা বিজোড় সংখ্যা হয়, তারপরে কি বিজোড় সংখ্যা ধারাবাহিকভাবে কি একের পরে কি 3 আসে না? তার মানে কি 2 করে, মানে 2 ঘর পর হয়, তাই না? তাহলে আমি যদি প্রথম বিজোড় সংখ্যাটাকে x ধরি, পরের বিজোড় সংখ্যাটা কি হবে? অবশ্যই x+2 হবে, এবং তারপরে বিজোড় সংখ্যাটা কি হবে? x+4 হবে। তো এইভাবে 3টা বিজোড় সংখ্যার সমষ্টি আমার দেওয়া রয়েছে, যোগফল দেওয়া রয়েছে কত? হচ্ছে 219। তাও লিখে নিতে পারি প্রশ্ন মতে। প্রথম বিজোড় সংখ্যা x, পরের বিজোড় সংখ্যা x+2 এবং তৃতীয় বিজোড় সংখ্যা x+4 সমান কী ছিল? 200। মানে বলছে না যে ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি আছে কত? যোগফল আছে 219। তাহলে এই যে সমান 219, মানে 3টা পরপর স্বাভাবিক বিজোড় সংখ্যা আমি যোগ করছি, যার যোগফল কি 219। তাহলে এখন দেখেন আমরা এটা যোগ করব। এখানে x আছে কয়টা? 1x, 2x, 3x, মানে 3x প্লাস দেখেন এখানে 4 আর 2 যোগ করলে কত? 6 সমান 219। সো এখানে 3x, এই x6টা কি এই সাইডে যোগ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে? বিয়োগ। 219 মাইনাস 6, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 213। 3x সমান 213, তাহলে x ইকুয়াল কত হবে? 213/3। তাহলে এটা যদি আমি ভাগ করি, একটু ভাগটা আপনাদের দেখাই দিই। 3 × 7 = 21 আর 3 অক্ষে 3। তার মানে কি x এর মান এখানে 71। এখন বলেছে কি শেষ সংখ্যাটি, তাহলে আমার এইটা ছিল প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা শেষ সংখ্যা। তাহলে আমি লিখব শেষ সংখ্যাটি x+4 সমান কত? x এর মান 71 + 4 সমান কত? 75। এটা আমার শেষ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি অঙ্কটা করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখেন 5 নম্বর, অমূলদ সংখ্যা কোনটি? আচ্ছা, অমূলদ সংখ্যা কোনটি? আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে 49, √7, 8/18, 0.5। আচ্ছা, আমরা জানি সকল মৌলিক সংখ্যা √ওভার কিন্তু সবসময় কি অমূলদ সংখ্যা। 7 কি একটা মৌলিক সংখ্যা, এই জন্য মৌলিক সংখ্যা √ওভার কি অমূলদ সংখ্যা হবে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে √7। আচ্ছা, তারপরে দেখেন 6 নম্বর প্রশ্নটা,
যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে। তাহলে আমি দেখেন বলছে কোন সংখ্যার, তাহলে আমি ধরে নেব সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এই সংখ্যাটির দ্বিগুণ কি হবে 2x, দ্বিগুণের সাথে কত যোগ করব 5 যোগ করলে যোগফল যোগফল সংখ্যাটি অপেক্ষা, তাহলে সংখ্যাটি কি ছিল 7, সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে, তার মানে যোগ 7 করলেই এটা দুই দিকে সমান হয়ে যাবে। তার মানে এখন দেখেন আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসলাম -x আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে 2x এর ভিতরে x বাদ দিলে শুধু x থাকবে, আর এখানে 7 এর ভিতরে 5 বাদ দিলে শুধু 2 থাকবে, অর্থাৎ x = 2, তার মানে কি সংখ্যাটি হবে 2। আচ্ছা, তারপরে দেখেন 7 নম্বর প্রশ্ন, 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য, তার মানে 30 থেকে 80 এর মধ্যে সবচেয়ে বৃহত্তম যেই সংখ্যাটা মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য চাইছে। তো দেখেন এখানে 80 রয়েছে, তাহলে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যাটা অবশ্যই 80-র কাছাকাছি হবে। তো আমরা জানি 80-র কাছাকাছি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা হবে 79, মানে 79, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা 30-এর পর অবশ্যই 31 আছে, তাহলে এদের পার্থক্য কত আমরা সেটা বিয়োগ করে দেবো, তাহলে এখানে 8 আর এখানে 4, 48, তাহলে এখানকার পার্থক্যটা কত আসলো 48। আচ্ছা, তারপরে দেখেন 8 নম্বর প্রশ্নটা বলছে একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? বলছে একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40%, তা আমরা ধরি সংখ্যাটি এক্স, তাহলে দেখেন প্রশ্ন মতে বলছে একটি সংখ্যা থেকে, তাহলে সংখ্যা থেকে মানে কি বিয়োগ, সংখ্যাটির 40%, তাহলে এক্সের 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে এটা সমান কি 30। এই যে এই শর্তটা, যে মানে আপনি যদি শর্তটাকে ঠিকঠাক বসাইতে পারেন তাহলে কিন্তু আপনার অঙ্ক অলরেডি হয়ে যাবে মনে করেন। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি,
বা এক্স মাইনাস এক্সের 40% মানে কি 40x 40 ইন্টু এক্স বাই 100 পার্সেন্টেজের জন্য কত 100 সমান 30 বা আচ্ছা এখান থেকে আমরা লসাগু করব 100 এখানে গুণ করলে 100x মাইনাস 140x সমান 30 বা 100 ভিতরে 40 বাদ দিই কত 60x সমান তাহলে এটা কি এদিকে গুণ হয়ে যাবে না আর গুণ হয়ে যায় তাই না তাহলে এক্স ইকুয়াল 30 গুণ 100 বাই 60 30 দোকানে কত 60 এবার 50 দোকানে 100 তাহলে এক্স সমান কত হবে 50 তাহলে এই সংখ্যাটি হচ্ছে 50 আশা করি বুঝতে পারছেন অঙ্কটা আচ্ছা তারপর অঙ্কটা দেখেন বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয় প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত আচ্ছা প্রশ্নটা আমি একটু লিখে নিই একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী আপনারা যদি আমার সাথে এভাবে অঙ্কগুলো লিখে নিজের হাতে করেন আপনাদের কিন্তু এটা মানে যে কোনো রিটেন পরীক্ষার জন্য ভালো হবে আবার এমসিকিউর জন্য ভালো হবে মানে মেন জিনিসটা যদি আপনি শিখতে পারেন আর কি তাহলে কিন্তু আপনার কোনো কিছুই বাদবে না অনেকে আছে শর্টকাট করবে কিন্তু এই শর্টকাটে দেখা যাচ্ছে আপনি এখন করবেন 2 ঘন্টা পরে কিন্তু শর্টকাটটা ভুলে যাবেন এই জন্য আমার কাছে মনে হয় যে কোনো অঙ্ক লিগ্যালভাবে করাটাই বেটার আর কি আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার পড়ছি একটি বিজোড় সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয় প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত পূর্ণ সংখ্যাটি কত তো দেখেন বলছে পরপর দুইটি বিজোড় সংখ্যার আমরা ধরে নেব যেহেতু এখানে কি বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ তাহলে আমার পরপর দুইটা বিজোড় সংখ্যা ধরে নিতে হবে না তাহলে আমি ধরে নিলাম ধরি পরপর দুটি বিজোড় সংখ্যা পরপর দুইটি বিজোড় সংখ্যা হচ্ছে একটা এক্স ধরে নিলাম আর একটা এক্স প্লাস 2 এক্স ও এক্স প্লাস 2 তাহলে প্রশ্ন মতে প্রশ্নে কী ছিল বলছে একটি বিজোড় সংখ্যার 5 গুণের সাথে তাহলে আমরা একটার 5 গুণ তার মানে কি প্রথমটার 5 গুণ একটা বিজোড় সংখ্যা এক্স ধরেছি তাহলে এক্সের 5 গুণ 5x এবং পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণের সাথে যোগ করলে তাহলে 3 গুণ পরবর্তী বিজোড় সংখ্যা কি এক্স প্লাস 2 তাহলে এক্স প্লাস 2-র সাথে 3 গুণ এই যে 3 গুণ করে দিলাম 3 গুণ করলে তারপর বসে যোগ করলে তাহলে এরা কি যোগ হবে যোগ করলে 62 হবে এটাই মেন হচ্ছে কন্ডিশন এই কন্ডিশনটাও ঠিকঠাক বুঝতে পারলে কিন্তু অঙ্ক একদম সহজ বা তাহলে 5x এই 3 কি এর সাথে গুণ অবস্থায় আছে না তাহলে আমরা এটা গুণ করে দেবো 3 আর x গুণ করলে 3x প্লাস 3 দুগুণে 6 সমান 62 এখন দেখেন 5x আর 3x আছে তাহলে 5x আর 3x যোগ করলে কত 8x 8x সমান 62 মাইনাস 6 বা 8x সমান এটা বাদ দিলে 56 বা x সমান 27টা কত 56 তাহলে x সমান কি কত
7। তাহলে হচ্ছে আমার প্রথম বিজোড় সংখ্যাটি 7। এখন যদি বলতো পরবর্তী বিজোড় সংখ্যা কত, তাহলে 7 + 2 মানে কত, 9 হতো। ঠিক আছে। আচ্ছা, তারপর অঙ্কটা দেখেন 10 নম্বর বলছে দুইটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 20 হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ। আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল হচ্ছে আপনার 40 আর বিয়োগফল হচ্ছে 20। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ। আচ্ছা, তাহলে আমার এখানে যদি কত গুণ বের করতে হয়, আমার কি করতে হবে, ফার্স্টে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় করে নিতে হবে। তো এই ক্ষেত্রে যোগফল আর বিয়োগফল যদি দেয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি নির্ণয়ের সূত্রটা লিখে নেব। বড় সংখ্যাটি সমান যোগফল যোগ বিয়োগফল বাই 2। আর ছোট সংখ্যাটির ক্ষেত্রে কী হবে, ছোট সংখ্যাটি সমান যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এখন দেখেন এখানে কত ছিল, যোগফল কত 40 বিয়োগফল 20 বাই 2। তাহলে এটা করলে 60, 40 আর 20 যোগ করলে কত, 60/2 সমান কত, 30। আর এটা যোগফল ছিল 40 মাইনাস বিয়োগফল 20/2 মানে কি 20/2 সমান 10। ঠিক আছে। তাহলে এখন বলেছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত অংশ। তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত অংশ বের করতে হলে আমার কি করতে হবে, ডিভাইডেড করা লাগবে। অর্থাৎ ছোট সংখ্যাটি উপরে দিতে হবে, ছোট সংখ্যা বাই নিচে বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটি আমরা কত পাইছিলাম, 10, আর বড় সংখ্যাটি পাইছিলাম 30। তাহলে কাটাকাটি করেন, 10 × 10 3 × 10 30, তাহলে 1/3। ঠিক আছে। তাহলে ছোট সংখ্যার সমান কি বড় সংখ্যার 1/3 গুণ। এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখেন বলছে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে 4 ঘরের নামতা বলতে গেলে। তাহলে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে, হতে ছোট হিসেবে সাজালে। অষ্টম সংখ্যাটি কত। এটা তো একদমই সিম্পল। তাহলে বড় থেকে ছোট হিসেবে 84 থেকে সাজাবো আমরা। তো ফার্স্টে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 84, তারপর কত থাকে 80, তারপরে 76, 72, 68, 64, তারপরে কি 60, তারপরে 56, 52, 48, তারপর হচ্ছে 48-এর পর 44, 40,
এভাবে আরও এই যে 4 পর্যন্ত অ্যাটলিস্ট সর্বশেষ হবে কত 40, তো আছে লিখেই দিই 40, 36, 32, তারপর হচ্ছে 28, 24, 20, 16, 12, 8 আর এই যে সর্বশেষ 4। এখন বলেছে কি ছোট বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যা, তাহলে এই বড় থেকে ছোট যাব এই দিক থেকে গুনতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এই 56 নম্বর সংখ্যা কি 8 নম্বর ক্রমানুসারে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 56। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন 12 নম্বর বলতেছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। 10 থেকে 60-এর ভিতর 10 থেকে 60 পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। তাহলে দেখেন 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক নয় কে কে আছে? ফার্স্ট আছে 19, তারপরে 29 আছে, তারপরে আছে কত আচ্ছা এখানে আছে আমার একটু ভুল হয়েছে, যে সকল মৌলিক সংখ্যাগুলো অবশ্যই কি মৌলিক হতে হবে। যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাহলে মৌলিক সংখ্যা 60 থেকে 10-এর পরে তো একক স্থানীয় অঙ্ক 9 হয় 19-এর, তারপরে 29 আছে, তারপরে আছে কি 39, কিন্তু আমরা জানি 3, 13, 39, তাহলে কি 39 নেওয়া যাবে না, কারণ এখানে মৌলিক চাইছে। তারপরে 39-এর পরে আসে 49, 7 7টা 49, 49ও হয় না, তারপর 59 কিন্তু মৌলিক সংখ্যা। এবার এদের সমষ্টি চাইছে, তাহলে এদের সমষ্টি যোগফল করলে কত হবে 107, তাহলে 107ই অ্যান্সার। আচ্ছা, তারপরে 13 নম্বর দেখেন বলছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? আচ্ছা, যত বড় তত ছোট এরকম যদি চাই এবং সংখ্যাটি কত যদি চাই, তাহলে একদম মানে কোনো কিছু ভাবার দরকার নেই, বড় থেকে ছোটটা যোগ করেন এবং 2 দ্বারা ভাগ করেন। 830 742 যোগ বাই 2 সমান, এটা যোগ করলে হবে কি, যোগ করে বিয়োগ করলে 2, এটা 4 আর 3 7, 7 আর 8 15 বাই 2, এটা ভাগ করলে 7 8 6, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। 13, আচ্ছা আমরা 3টা অঙ্ক করব। 14 নম্বর অঙ্কটা দেখেন
আচ্ছা, যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, আচ্ছা, এবং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা সংখ্যাটি হতে 45 কম, সংখ্যাটি কত? আচ্ছা, এই অঙ্কটা মানে একটু থিওরিক্যালি করতে গেলে একটু বড় হবে, তো আমি ওইটা দেখলাম না, এটা অপশন টেস্ট করার বেশি সহজ হবে। আমি ওইটাই দেখলাম। তো আমরা ফার্স্টে এখানে দেখবো দুই অঙ্ক বিশিষ্ট কোনো অঙ্কদের সমষ্টি নয়, তাহলে কোন দুইটা সংখ্যার সমষ্টি নয় সেটা আমার আগে দেখতে হবে। এখানে কিন্তু সবগুলোর সমষ্টি নয়। তো তারপর বলছে দেখেন, বলছে দুইটি সংখ্যা স্থান, বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে 45 কম। তাহলে আমি দেখেন যদি স্থান বিনিময় করি তাহলে কি এখানে 54 আসে, 54কে যদি স্থান বিনিময় করে এটা 45 হবে। এবার বিয়োগফল কি এখানে 45 কম হবে? হবে না, তার মানে এটা বাদ। এখন দেখেন এটা 63 আছে, এটা বিয়োগ করলে 36, তাহলে এটা কি 45 কম হবে? এটাও হবে না। 6 আর 7 তার আমরা জানি হচ্ছে না। তারপর এখন দেখেন 72 আছে, 72কে যদি আমরা স্থান বিনিময় করি 27 হয়, তাহলে এটা বিয়োগ করেন 7 আর কয় 12, 7 আর 5 12, হাত থেকে 1 3 3 আছে 45, এই যে 45 কম বেশি হয়ে গেছে, তার মানে এই যে এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর দেখেন, বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার আসে? এটা 1 থেকে 100 পর্যন্ত 5 সংখ্যাটি আছে 20 বার। 1 থেকে 100 পর্যন্ত 5 আসে 20 বার। এটা আপনারা একটু লিখে দেখবেন। আর ওই যে 55তে কিন্তু 5 2 বার, এটা মনে রাখবেন একটু। তারপর দেখেন আমাদের লাস্ট অঙ্কটি, সি ও বি দুইটি বিজোড় সংখ্যা, নিচের কোন সংখ্যাটি জোড়? এ আর বি বিজোড়, তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় হবে? এক্ষেত্রে মনে রাখবেন, হ্যাঁ, যে বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে জোড় সংখ্যাই হয়, এবং দুটি সংখ্যার সমষ্টিও জোড় হয়। তাহলে এইখানে অপশনে আছে 2a যোগ 4b, এই দুইটাই বিজোড় সংখ্যা ছিল। বিজোড় সংখ্যাকে যদি আমি জোড় সংখ্যা দ্বারা গুণ করি তাহলে জোড় আসবে, এবং জোড় সংখ্যা যদি যোগ করা যায় তাহলে সেটাও জোড় সংখ্যা হবে, তার মানে এইটাই হবে জোড় সংখ্যা 2a + 4b। তো আজকে অনেক অঙ্কই শেখা হলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো অংশ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবার শুভকামনা করে আজকে এ পর্যন্তই শেষ করছি। আর আমার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।